আপনি দরজা আটকাবেন না। আমায় যেতে দিন, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আপনি আমার শিক্ষক। আমি যখন এই কথা বললাম তখন স্যার আমাকে দরজাটা লক করে আমার সাথে যা করলো তা শুনলে আমি কথা দিচ্ছি তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে আসল ঘটনাটি বলি। আমি যখন কলেজে বিএ অনার্সে ভর্তি হলাম, সে বছর থেকে টিউশনি পড়াতে শুরু করলেন। টিউশনি পড়ানোর উদ্দেশ্য ছিল পিছনের ক্লাসের বিষয়গুলোকে মনে রাখা ও চর্চা করা। তাই টিউশনি পড়াতে শুরু করলাম ক্লাস 8, 9, 10 ছেলে মেয়েদের নিয়ে। নিজের ঘরেতে পড়াতাম। শুরুতে 4 জন ছাত্রছাত্রী ছিল। টিউশনি পড়ানোর সময় ছিল সন্ধ্যা 7টার পর। কারণ কলেজে যেতাম, বিকেল 4টাতে আসতাম বাড়িতে। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে পড়াতে শুরু করতাম। 5 জন ছাত্র আর একটা ছাত্রী। শাকিল আর অজয় ইন্টারে পড়ত, আর অন্তরা পড়ত ইন্টার সেকেন্ড ইয়ারে। আসল কথায় আসি, প্রতিদিনের মতো পড়াতে পড়াতে অন্তরা প্রতি আমার এক অন্যরকম অনুভূতি কাজ করত। আমি অন্তরার দিকে তাকিয়ে থাকতাম, তার সৌন্দর্য দেখতাম। আমি যতবার অন্তরাকে দেখি ততবার আমার মনের ভিতর অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। অন্তরা যেদিন প্রাইভেট পড়তে আসতো না, আমি সেদিন কাউকে পড়াতাম না, ছুটি দিয়ে দিতাম। কারণ অন্তরাকে ছাড়া আমার পড়াতে ভালো লাগতো না। অন্তরা দেখতে অনেক সুন্দরী। অন্তরার বাবা মা আমাকে বিশ্বাস করে আমার কাছে পড়াতে দিয়েছে। অন্তরার প্রতি আমার মায়ের সৃষ্টি হলো। তাকে কিভাবে পাওয়া যায় সেই চিন্তা আমার মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছে। অন্তরা আমাকে দাদা বলে ডাকত। আমাকে বল, দাদা আজ ইংলিশ পড়াটা করে আসেনি। কথাটা শুনতেই আমি প্রচণ্ড রেগে গেলাম। ও আমার চোখে মুখে তাকিয়ে ভয় পেয়ে গেছিল, আমি বুঝতে পারছিলাম। তখন আমি বললাম, সবাইকে পড়াটা দেখিয়ে দেখিয়ে দেওয়ার পর তারপর তোর শেষের দিকে ব্যবস্থা হবে। সেদিনকে আমি খুব রেগে গিয়েছিলাম, কারণ সেদিন কলেজে আমার বন্ধুরা আমার গার্লফ্রেন্ড নেই বলে সবার সামনে অপমান করেছিল। সেদিন সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলাম, শুধু অন্তরা একা বসেছিল। তখন প্রায় 8:30 বাজে। আমি ছুটি দিই সাধারণত সবাইকে 10টা বা 10:30। সেদিন সবাই প্রায় পড়া শিখে এসেছিল, তাই সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলাম। বসেছিল শুধু অন্তরা। অন্তরা আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ চোখের জল ফেলতে শুরু করলো। তখন আমার রাগ ঠান্ডা হয়ে গেল। কান্নাকাটি দেখে ওকে আমি সেদিন বই নিয়ে বাড়িতে চলে যেতে বললাম। আরও একটা কথা জানিয়ে রাখি, ওর সামনে মাসে ফাইনাল পরীক্ষা বলে সোমবার করে একটু বেশি সময় ধরে পড়াতাম। বলে রাখি, অন্তরা একটি যুবতী কন্যা, দেখতে অনেক সুন্দরী ছিল। আমি যখন ঘরে পড়াতাম তখন আমার ঘরে কেউ ঢুকত না যতক্ষণ না পড়ানো শেষ হতো। সোমবার বলে সেদিন আমি নিজের বিছানায় ঘুমাচ্ছিলাম। আমি যখন ঘুমাই, আমার ফোনের অ্যালার্ম বাজতেই হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখি অন্তরা আমার পাশে দাঁড়িয়ে। আমি অন্তরাকে বললাম, তুই দাঁড়িয়ে আছিস? আমাকে ডাকিসনি কেন? তুই এতক্ষণ দাঁড়িয়ে থেকে কি দেখছিলি, সত্যি করে বল। আমার কোনো কথার জবাব দিচ্ছে না। সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, অন্তরা তুই আমার ঘুমের ঘরে এসে কি দেখছিলি বল। তারপর আমি যখন অন্তরার দিকে তাকিয়ে তাকলাম, আমি অন্তরার দিকে তাকাতেই অন্তরা তখন মুচকি হেসে মুখটা ঘুরিয়ে নিল। আমার তখন বুঝতে বাকি রইল না, অন্তরা এতক্ষণ আমাকে না দেখে কি দেখিছিল। কোনোরকম নিজেকে সামলে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে গেলাম। অন্তরা দাঁড়িয়ে ছিল তখনও। আমি ঘরেতে ঢুকে দেখি অন্তরা বই নিয়ে পড়ছে আর মুচকি মুচকি হাসছে। আমি জিজ্ঞাসা করলাম, অন্তরা? অন্তরা, হ্যাঁ দাদা স্যার। আমি অন্তরাকে বললাম, দাদা আবার স্যার দুইটা নাম ধরে ডাকলি কেন? অন্তরা বলল, এমনি আমার ভালো লাগে তাই ডাকলাম। আপনার কোনো সমস্যা আছে স্যার? আমি বললাম, এই অন্তরা, আমি কিন্তু এখনো স্যার হয়নি। তুই আমাকে দাদা বলেই ডাকিস। স্যার বলে ডাকলে আমি খুব রাগান্বিত হব কিন্তু। অন্তরা বলল, যে মানুষ ছাত্রছাত্রীদের লেখাপড়া শিখায় তাদের কি দাদা ডাকা উচিত? সে তো প্রকৃতপক্ষে স্যার। আমি অন্তরাকে বললাম, অন্তরা তুই আমাকে দাদা বলে ডাকিস, এটাই আমার শেষ কথা। আমি অন্তরাকে বললাম, সত্যি কথা বল, তুই কতক্ষণ এসে আমার সামনে দাঁড়িয়েছিলি? অন্তরা বল, বেশিক্ষণ না দাদা। আমি বেশিক্ষণ দেখিনি। আমি বললাম, কি বললি? না দাদা, কিছু না। আমি কিছু বলিনি। আমি বুঝতে পারলাম ও কথা ঘোরানোর চেষ্টা করছে।
আমার আর এটা বুঝতে বাকি রইল না, ও অনেকক্ষণই এসে আমার পাশে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারলাম অন্তরা কি দেখেছিল। আমি কথা না বাড়িয়ে অন্তরাকে জিজ্ঞেস করলাম, অন্তরা, পড়া ভালো করে শিখে এসেছিস? আর একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আমি একটা ড্রেসিং টেবিলে পড়াই। আমি অন্তরাকে বললাম, তোর বইটা বার কর আর পড়তে শুরু কর। কিছুক্ষণ পর তোর পড়া ধরব। অন্তরা, ঠিক আছে দাদা। আমি অন্তরাকে বললাম, আজ যদি পড়া ভালো করে আদায় না করতে পারিস তাহলে তোরে আজ কঠিন শাস্তি দিব। আমি বুঝতে পারছিলাম অন্তরা আজ ভালো করে পড়া শিখে আসে নাই, আর পড়াতে তেমন মন নেই। অনেকক্ষণ ধরে দেখছি ও বই বের করে পড়ছে না, কিন্তু অন্তরা আজ এমন করছে কেন? আমি অন্তরাকে বললাম, অন্তরা, আজ যদি পড়া ঠিকঠাক মতো আদায় না করতে পারিস তাহলে আজ তোর কপালে দুঃখ আছে। অন্তরা বলল, ঠিক আছে স্যার, পড়া না পারলে আপনি আমাকে যে শাস্তি দিবেন সেই শাস্তি মেনে নিব। আমি ওকে বললাম, কিরে অন্তরা, পড়া দিবি না? অন্তরা কোনো কথার উত্তর দিল না। আমি আবার বললাম, কিরে তুই পড়া দিবি না? অন্তরা আতকে উঠল আর বল, কি দাদা? আমি আবার বললাম, পড়া দিবি না? অন্তরা বলল, দাদা, আমার কেমন হচ্ছে? আমি সবই বাড়ি থেকে মুখস্থ করে এসেছিলাম, কিন্তু কেন জানি না আমার সব উল্টপাল্ট লাগছে। আমি ওকে বললাম, আমার পাশে আয় বইটা নিয়ে। অন্তরা বলল, কেন দাদা? ও আমাকে বলল, আরে তুই আমার কাছে আয়, তারপর বুঝতে পারবে। অন্তরাও ভয়ে ভয়ে বইটা আমার পাশে নিয়ে আসলো। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুই চুপচাপ হয়ে আছিস, পড়ায় কোনো মন নেই তোর। ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোর? অন্তরা মাথাটা নিচু করে আমাকে বলল, কিছু হয়নি দাদা, আমি ঠিক আছি। আমি বললাম, অন্তরা, তোর সামনে ফাইনাল পরীক্ষা, তুই এখন না পড়লে পরীক্ষায় তো ফেল করবি, তখন তো আমার বদনাম হবে। আমি কিন্তু তোকে কঠিন শাস্তি দিব পড়া আদায় না করতে পারলে। অন্তরা আমার কথা শুনে লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না। ও বুঝতে পারছিল সে আজ পড়া আদায় করবে না। তার মন মানসিকতা অন্যদিকে চলে গেছে, সে আমায় নিয়ে কিছু ভাবছে। আমি আবার বললাম, অন্তরা, তুই পড়া আদায় করবি না, শাস্তি দিব। অন্তরা আমার মুখের দিকে তাকিয়ে একটাই কথা বলল, আমাকে শাস্তি দিন। আরে অন্তরা, আমি কেন তোকে শাস্তি দেব? অন্তরা বলল, আমি আপনার পড়া শিখে আসিনি, আর তাই আপনি যে শাস্তি দেবে সেই শাস্তি মাথা পেতে সহ্য করে নিব। আমি ওকে বললাম, আজ থেকে এমন শাস্তি দিব তুই বাড়িতে যাওয়ার আগে কেঁদে কেঁদে যাবি। অন্তরা আমার কোনো কথার উত্তর দিল না। অন্য সময় ও আমাকে বলতো, আর হবে না দাদা, আমি কাল থেকে ভালো করে পড়া শিখে আসব। কিন্তু অন্তরা আজ কিছুই বলছে না। সে শাস্তি পেতে চায়, তাও সে পড়া আদায় করবে না। আমি অন্তরাকে বললাম, আগের দিন পড়া ভালো করে শিখে আসতে পারিসনি, ভালো হয়েছে পড়া শিখে আসিসনি, আজ তোর কপালে দুঃখ আছে। আমি সাহস করে ওকে বললাম, আচ্ছা অন্তরা, আমি তোকে আজ যে শাস্তি দিব সেই শাস্তি তুই মেনে নিবি। অন্তরা আমার উত্তরে বলল, আমি কতবার বলবো যে আমি পড়া শিখে আসিনি? আপনি আমাকে যে শাস্তি দিবে সেই শাস্তি আমি মাথা পেতে মেনে নিব। আমি অন্তরা কথা শুনে আমার অনেক সাহস বেড়ে গেল। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আজ যে সুযোগ পেয়েছি সেই সুযোগ হাতছাড়া করা যাবে না। সুযোগটা কাজে লাগাতে হবে যে করেই হোক। আমি অন্তরাকে জিজ্ঞেস করলাম, আমি আজ তোকে যে শাস্তি দিব সেই শাস্তি কিন্তু কাউকে বলা যাবে না। অন্তরা বলল, দাদা, তুমি এমন কি করবে যে কাউকে বলা যাবে না? আমি যা বলছি তাই কাউকে বলা যাবে না। আমি দাদার মতলব জানার জন্যই। আমি বললাম, ঠিক আছে স্যার, আপনার কথায় রাজি, আমি কাউকে বলবো না। তুই আমাকে এখন স্যার ডাকলি কেন? আমি তোকে কতবার বলবো তুই আমাকে স্যার ডাকবি না? ঠিক আছে, আর ডাকবো না। এখন কি শাস্তি দিবেন দেন। আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। যাই করো তাড়াতাড়ি করো, বাবা মা আমার জন্য চিন্তা করছে। আমি বললাম, অন্তরা, তুই তোর বাবার কাছে থেকে একটা রাত ছুটি নিতে পারবি। আমি বললাম, রাতে ছুটি নিব কেন? আমি বললাম, অন্তরা, রাতে ছুটি নিতে পারলে বুঝতে পারবি। অন্তরা বলল, আমি একটা মেয়ে মানুষ, বাবা কি আমারে রাতে ছুটি দিবে? আমি অন্তরাকে বললাম, তুই আমার সাথে একমত কিনা সেটা বল। যদি রাতে আসতে তোর ইচ্ছা থাকে তাহলে আমি তোর ছুটির ব্যবস্থা করব, তোর বাবাকে বলে। অন্তরা বলল, আমার কোনো সমস্যা নাই, আপনি যদি আমার বাবার কাছে থেকে ছুটি নিতে পারেন। আমি অন্তরার কথায় অনেক খুশি হলাম। এতদিনের মনের আশা সফল হবে।
আমি অন্তরাকে বললাম তোমার বাবার ফোন নাম্বারটা দাও। অন্তরা বাবার ফোন নাম্বারে ফোন করে অন্তরার ছুটির কথা বলতেই তার বাবা বলল, রাতে ছুটি কেন মাস্টার, রাতে কি দরকার? আমি তার বাবাকে বললাম, সামনে তো পরীক্ষা আমার, তাই ভাবছি সপ্তাহে রাত 12টার পর থেকে প্রাইভেট শুরু করব। কারণ 1 মাস যাবত আমার পরীক্ষা চলবে। আর তাই সিদ্ধান্ত নিলাম সপ্তাহে 2 দিন এই 1 মাস রাত 12টা পর থেকে প্রাইভেট পড়ানো শুরু করব। আপনি যদি অন্তরাকে আমার দেওয়ার সময়ে পাঠাতে পারেন তাহলে আমি পড়াতে পারব। আমি জানতাম অন্তরার বাবা রাজি না হয়ে উপায় নাই, কারণ এই এলাকায় প্রাইভেট টিচার নাই। আর আমার মতো কেউ এত ভালো করে পড়াতে পারে না। আমার এলাকায় মোটামুটি ভালো একটা সুনাম আছে। আর তাই অন্তরার বাবা বলল, ঠিক আছে মাস্টার, তোমার যেভাবে সুবিধা হয় ঠিক সেই সময়ে পড়াও, কিন্তু আমার মেয়ে যেন ভালো রেজাল্ট করে। এটা আপনার বলতে হবে না, এটা আমার উপর ছেড়ে দেন। অন্তরার বাবা অন্তরাকে ছুটি দিল, মানে রাতে পড়বে আমার ঘরে। আর সেই খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে। আমি অন্তরাকে বললাম, অন্তরা, তোর বাবা রাজি হয়েছে, তোকে আজ থেকে রাতে পড়তে হবে। আমি দাদার কথা শুনে, মানে আমি যাকে দাদা ডাকি, সেই আমার স্যার, আর স্যারের কথা শুনে অবাক হলাম। আমার মাথায় কিছুই চিন্তা করতে পারছি না। আমার মাথায় কোনো কাজ করছে না। দাদা রাতে ছুটি নিল কেন? অবশ্যই আমার তা জানতে হবে। আমি দাদাকে বললাম, দাদা আমি রাতে আসতে পারবো না। তখন দেখলাম দাদার মুখটা অন্ধকার হয়ে গেল। দাদা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে বলল, তুই আসবি, তুই না এসে থাকতে পারবি না। আর যদি তুই না আসতে চাইবি তাহলে তোর বাবার সাথে কথা বলালি কেন? আমি তখন দাদাকে বললাম, আরে আমি এমনি মজা করছিলাম, আমি তো আসবো, যেহেতু বাবা ছুটি দিয়েছে। এই কথা শুনে দাদা আবার মুখের হাসির ছায়া ফুটে উঠেছে। আমি বললাম, দাদা আমি এখন বাড়িতে যাই, রাতে তো দেখা হবে। ঠিক আছে অন্তরা, তুই এখন বাড়িতে যা, তুই রাতে আসিস। দাদা আমায় পিছন থেকে ডাক দিয়ে বলল, এই অন্তরা রাতের সাথে করে গণিত আর ইংরেজি বই নিয়ে আসিস। আমি বললাম, ঠিক আছে। আমি এক হতাশার মধ্যে পড়ে গেলাম। আজ অন্তরা আসবে কিভাবে, কি শুরু করব কিছুই বুঝতে পারছি না। আর অন্তরা যদি আমার কথায় রাজি না হয় তাহলে কি হবে? আমি এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি অন্তরা এসে হাজির। আরে অন্তরা, তুই কখন আসলি? তুই রাতে একা একা চলে আসলি, ভয় করলো না তোর? অন্তরা বলল, আমি কোনো কিছুরে ভয় পাই না। ওরে বাবা, কি বলে মেয়ে, ও নাকি কোনো কিছুরে ভয় পায় না? আমি তার কথা শুনে অবাক হলাম। ঠিক আছে, এখন আমার কাছে বইটা নিয়ে আয়, তোরে পড়া শিখায়, তারপর হবে তোর শাস্তি। অন্তরা তখন রাগ হয়ে বলল, আমি শাস্তি পেতে চাই আগে, তারপর পড়া শিখব। তার আগে আমি বই পড়তে পারবো না। আমি বললাম, ঠিক আছে, আমি তোরে আগে শাস্তির কথা বলি। বলেন স্যার। আমি বললাম, রাগ করবে না তো? অন্তরা বলল, কতবার বলবো রাগ করব না? আমি তখন অন্তরাকে বললাম, অন্তরা, তোর বাবা তোর মায়ের সাথে যা করে আমি তা করতে চাই। অন্তরা আমার কথা শুনে বলল, বাবা মা কি করে? আরে পাগলি, সেটাও কি তোরে বলে দিতে হবে নাকি? আমি দাদার কথা বুঝতে পারলাম। আমি বললাম, না আমি এসব পারবো না। আমি তখন কাছে গেলাম। সে বলল, আমার সাথে এমন করবেন না, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আপনি আমাকে যেতে দিন। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। আমাকে চলে যেতে দিন। দাদা বলল, অনেক কষ্ট করে তোর বাবাকে রাজি করিয়েছি তোকে আজ যাবার জন্য। আমি এ কিছুতে হতে দিব না। অন্তরা তখন কান্না করে বলল, আমি জানতাম আপনি অনেক ভালো মানুষ, কিন্তু সে ধারণা আমার ভুল ছিল। আজ আপনার আসল চেহারাটা বের হয়ে আসলো। আপনি এত সম্মানী মানুষ, আর আপনি এমনটা করতে পারেন না। আমি লক্ষ্য করলাম অন্তরা খুব রাগান্বিত হয়ে গেছে। আমি তখন সান্ত্বনা দিয়ে বললাম, ঠিক আছে, আমি কিছু করব না, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। অন্তরা বলল, কি কথা আগে শুনি। সে বলল, আমরা দুইজনে আজ একসাথে নুডলস খাবো, আমি নিজের হাতে রান্না করেছি। অন্তরা বলল, না আমি খাবো না। এই কথা বলতেই দাদা ঘরের দরজা আটকিয়ে দিল। তারপর বলল, যদি নুডলসটা না খাস তাহলে আমি তোকে যেতে দিব না। আমার পেটেও ভীষণ ক্ষুধা ছিল, আর তাই আমি তার হাতের রান্না করা নুডলসটা খেয়ে নিলাম। নুডলস খাওয়ার পর আমি আর কিছুই বলতে পারবো না। আমি সকালে বুঝতে পারলাম আমার মূল্যবান সম্পদ চুরি হয়ে গেল। দাদা আমার মূল্যবান সম্পদ চুরি করে নিল। বন্ধুরা, আমি তোমাদের হাসি খুশি রাখার জন্য কষ্ট করে গল্প তৈরি করি। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।
আমার কাজের মেয়েটি আমাকে প্রতিদিন বলতো, ডাক্তার মেম সাহেব নাইট শিফট করবেন না, আপনার ভাগের শাস্তি আমাকেও পেতে হয়। আমি তার কথা বুঝতে পারিনি। একদিন আমি অসুস্থ ছিলাম, তাই অন্য কাউকে দায়িত্ব দিয়ে হঠাৎ তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। আমার রুম থেকে চিৎকারের আওয়াজ আসছিল। রুমের দরজা খুলে সামনের দৃশ্য দেখে আমি চমকে উঠলাম, কারণ রুমে কাজের মেয়েটির সাথে আমার স্বামী। এবার আসল ঘটনাটি বলি। কিছুদিন থেকে দেখছি যে কাজের মেয়েটি বারবার আমার কাছে আসতো এবং কিছু না বলে ফিরে যেত। সে হয়তো আমাকে কিছু বলতে চায়। 4-5 দিন এমন করতে দেখে একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, কলি সবকিছু ঠিক আছে তো, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি ভেবেছিলাম যে তারা হয়তো টাকার প্রয়োজন, কারণ গরিব মানুষের তো এটাই সমস্যা, সব সময় তাদের টাকার প্রয়োজন হয়। তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম তার টাকার দরকার কিনা। তখন কলি বলতে লাগল, না মেম সাহেব, আমার টাকার দরকার নেই, আমি বরং আপনার সাথে অন্য কিছু নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আমি তার মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি তাকে বললাম, কলি তাড়াতাড়ি বলো, আমার ডিউটিতে যেতে দেরি হয়ে যাচ্ছে। কলি বলতে লাগল, আমি শুধু আপনাকে বলতে চাই আপনি নাইট ডিউটি করবেন না। আমি হতবাক আর একটু রাগের সাথে ওর দিকে তাকালাম আর জিজ্ঞেস করলাম, নাইট ডিউটি না করার মানে কি? আমাকে এমন উপদেশ দেবার জন্য আমাকে রাগান্বিত দেখে ও আর কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে গেল। আমি ভাবলাম হয়তো আমি চলে যাওয়ার কারণে ওকে বেশি কাজ করতে হয়, সেজন্যও আমাকে এসব বলছে। যাই হোক, অনেকদিন ধরে ওর আচরণে পরিবর্তন দেখতে পাচ্ছি, তাই ভাবলাম যে আমার ওর উপর নজর রাখা উচিত এবং ওর মনে কি চলছে তা জানা দরকার। যাই হোক, আমি ডিউটিতে চলে গেলাম। যদিও আগে আমি শুধু দিনের ডিউটি করতাম, তবে গত 2 বছর ধরে আমি নাইট ডিউটি করছি এবং এতে আমার কোনো সমস্যা হয়নি। এখন বাচ্চারা বড় হয়ে গেছে এবং বাড়িতে কাজের মেয়ে কলি আছে। ওকে পুরো সময়ের জন্য রাখা হয়েছিল যাতে ও দিনরাত আমাদের বাড়িতে থাকে। সন্ধ্যায় তো আমার স্বামীও বাড়ি থেকে চলে যেত, তাই আমার কোনো চিন্তা ছিল না। কিন্তু গত কয়েকদিন ধরে কলিকে নিয়ে আমার মনে অদ্ভুত ভাবনা শুরু হয়েছে। সে হয়তো আমার আড়ালে খারাপ কিছু করছে। প্রায় আমার সহকর্মী মহিলাদের থেকে শুনতাম যে এমনই এক মহিলা তার বাড়ির কাজের মেয়ের হাতে ছেড়ে দেয় এবং তার স্বামী কাজের মেয়ের সাথে খারাপ আচরণ শুরু করে এবং তাকে লুকিয়ে বিয়ে করে। এই খবর শোনার পর থেকে আমি শান্তি পাচ্ছিলাম না। একদিকে আমার স্বামীর প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমার স্বামী আমার সাথে এমন কিছু করবে না, এবং কাজের মেয়েটির উপর বিশ্বাস ছিল, কারণ সে খুব ভদ্র। কিন্তু আবার ভাবলাম যে কারো বদলাতে সময় লাগে না। আমি আমার স্বামী এবং কাজের উপর নজর রাখার সিদ্ধান্ত নিলাম। আমি সকালে দেরি করে উঠতাম। আমি ভাবলাম যে আমার নিজেই উঠে তার জন্য নাস্তা তৈরি করা উচিত। কিন্তু সারা রাত ডিউটি করার পর এমন ক্লান্ত হয়ে যেতাম যে 5টায় বাসায় ফিরে গভীর ঘুমে তলিয়ে যেতাম আর উঠতে ভাল লাগত না। দুপুর 2টায় ওঠার পর লাঞ্চ করে আমার প্রাইভেট রুমে বসে থাকতাম। চাকরির পাশাপাশি আমি একটি প্রাইভেট ক্লিনিকও খুলেছিলাম, যেখানে আমি গরিব মানুষের চিকিৎসা বিনামূল্যে করতাম। ক্লিনিক থেকে আসার পর সন্ধ্যায় চা খেয়ে হাসপাতালে যেতাম। মাঝে মাঝে আমার স্বামী আমাকে অভিযোগ করে বলতো, কোহিনূর, তুমি তোমার জীবনকে এতটা ব্যস্ত করে ফেলেছ যে আমাদের জন্য তোমাদের সময় নেই। আমিও তোমাকে ভালোবাসি এবং তোমার প্রয়োজন অনুভব করি। কিন্তু আমার স্বামী খুব ভালো ছিল। আমি তাকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতাম এবং ও আমার অসুবিধা বুঝত। জীবন একই রুটিনে চলছিল। কিছুদিন শান্তিতে কেটে গেল। আমি তেমন কিছু দেখতে পেলাম না, তাই আমি কিছুটা নিশ্চিত হলাম। কিন্তু একদিন কলি আবার আমার কাছে এসে বলল, মেম সাহেব, আপনি আমার কথা শুনুন। দিনের বেলায় আপনার ডিউটি করিয়ে নিন, তাহলে আপনার শাস্তি আমাকে ভোগ করতে হবে না। এবারও খুব রেগে বলেছিল এবং কথা শেষ করেই সেখান থেকে চলে গেল। ওর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে আমার ভাগের শাস্তি মানে কি? ও আমার স্বামীর সাথে আমার ভাগের সময় কাটাচ্ছে না তো? এই ভেবে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার স্বামীর উপর আবার যে বিশ্বাস ছিল সেটা নয় বলে মনে হতে লাগলো। কিন্তু তারপর ভাবলাম, না, এটা সম্ভব না, ও নিশ্চয় এমনই এই কথা বলছে। কিন্তু তারপরেও আমি জানতে চাই যে আমার দিনে ডিউটি করার জন্য না করে রাতে ডিউটির জন্য এত জোর করার পিছনে উদ্দেশ্য কি? আমি একজন ডাক্তার এবং আমি সারা জীবন সততার সাথে কাজ করেছি এবং কখনো কারো কাছ থেকে কোনো অনুগ্রহ নেয়নি। হাসপাতালের ম্যানেজার আমাকে যে ডিউটি দিয়েছে তা আমি সানন্দে গ্রহণ করেছি এবং পূর্ণ নিষ্ঠার সাথে তা পালন করেছি। এখন আমি নাইট শিফটের কথা বলে রেখেছিলাম, বলেছিলাম যে আমি নাইট ডিউটি করব। এতে আমার কোনো সমস্যা নেই। এখন আমি হঠাৎ করে ছেড়ে যেতে পারবো না।
তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে। এত বছর ধরে আমি কঠোর পরিশ্রম করেছি এবং কখনো কথার খেলাপ করিনি। পুরো স্টাফদের আমার উপর অনেক আস্থা ছিল। কিন্তু এভাবে আমি আমার সংসারটা নষ্ট করতে চাই না। তাই ভাবলাম কিছু করা দরকার। কলি গত 1 বছর ধরে আমার বাড়িতে কাজ করছে। এতদিনে না ওর বিরুদ্ধে আমার বিরুদ্ধে ওর কোনো অভিযোগ ছিল না। একজন বিধবা যার 2-3টি সন্তান আছে এবং ও তাদের ভরণপোষণের জন্য আমার বাড়িতে কাজ করত। আমি চাকরির প্রথম দিনই তাকে বলেছিলাম যে তোমাকে এখানে 24 ঘন্টা থাকতে হবে। ওই সন্তানের নিয়ে কোনো চিন্তা ছিল না, কারণ ওর সন্তানের দেখাশোনা করার জন্য ওর বাবা মা ছিল এবং তারা গ্রামে থাকতেন, ও একাই আমাদের বাড়িতে থাকতো। ওরা বেতন পেত, তা ওর গ্রামে পাঠিয়ে দিত। যদিও আমি ওকে অনেকবার বলেছিলাম যে তুমি চাইলে তোমার সন্তানদের এখানে নিয়ে আসতে পারো, তুমি যেখানেই থাকো তোমার সন্তানরাও সেখানে থাকবে, কিন্তু কেন জানি না ও রাজি ছিল না। ওর সাথে সময়টা ভালোই যাচ্ছিল আজ পর্যন্ত। ও কখনো কারো বিরুদ্ধে অভিযোগ করেনি, কিন্তু এখন গত কয়েকদিন ধরে খেয়াল করছি ওর আচরণ অদ্ভুত হয়ে গেছে। প্রতিবারই ও আমাকে একই কথা বলতে থাকল, মেম সাহেব দিনের বেলা আপনার ডিউটি নিয়ে নিন আর রাতে বাসায় থাকুন। আমি কিছুই বুঝতে পারছি না রাতে বাসায় কি এমন হয় যার কারণে ও এত ঘাবড়ে যায়। এবং আমাকে এই কথা বলে একদিন এমন হল যে আমি ডিউটিতে ছিলাম, এমন সময় হঠাৎ একজন নার্স আমার কাছে এসে বলল যে অনেক দূর থেকে একজন মহিলা আপনার সাথে দেখা করতে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম সে কি রোগী, কারণ এই সময় আমার ডিউটি ছিল। তখন সে বলল না, তিনি আপনার কোনো আত্মীয়। এই সময় আমার কোনো আত্মীয় আমার সাথে দেখা করতে ডিউটিতে আসতে পারে। ভাবতে ভাবতে বের হলাম। বাইরে গিয়ে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছে। আমি বিরক্ত সাথে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি এবং আমার সাথে দেখা করতে চাইছেন কেন? তুমি কি ডাক্তার নিপুণ? আমি বললাম, হ্যাঁ আমি ডাক্তার নিপুণ। আমার কথা শুনে সে হঠাৎ তার মোবাইলের ক্যামেরা বের করে আমার ছবি ক্লিক করেই হঠাৎ পালিয়ে গেল। আমি কয়েক সেকেন্ডের জন্য বুঝতে পারিনি কি হলো ব্যাপারটা, এবং যখন বুঝতে পারলাম তখন সে আমার থেকে দূরে পালিয়ে গেছে। আমি তার পিছনে জোরে দৌড়ালাম যাতে তাকে জিজ্ঞেস করতে পারি কেন সে আমার ছবি তুলেছে এবং সে কে। কিন্তু সে খুব দ্রুত ছুটতে ছুটতে আমার নাগালের বাইরে চলে গিয়েছিল। আমি ফিরে এসে ভাবতে লাগলাম, এবং ভগবান, আমার সাথে এসব কি হচ্ছে? কে এই মহিলা? তার কেন এখানে এসেছিল কে জানে? আমার কিছু একটা গড়বড় মনে হচ্ছে, যেন খারাপ কিছু হতে চলেছে। আমার ষষ্ঠ এনজিও বারবার আমাকে সংকেত দিচ্ছিল যে সম্ভবত আমার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে। আমি এটা জানতাম যে আমি আমার ফ্যামিলি, কারণ রাতে ডিউটি করে খুব ক্লান্ত হয়ে পড়তাম আর সকালে দেরি করে ঘুম থেকে উঠতাম। আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার স্বামী অফিসে চলে গেছে, এবং রাতে যখন আমি ডিউটিতে যাই তখনও সে অফিস থেকে আসে না। অদ্ভুত জীবন হয়ে গেছে। অনেকদিন আমার স্বামীর সাথে কথাও হচ্ছিল না। আমি এটা অনুভব করতে পেরে সাথে সাথে মোবাইল বের করে আমার স্বামীকে কল করলাম। ভাবলাম অন্তত ফোনে কথা বলি, কিন্তু সে আমার ফোন ধরছে না। তখন আমি তার অফিসের নম্বরে কল করি এবং তার কলিগ আমাকে বলেন যে তিনি গত কয়েকদিন ধরে অফিসে আসছেন না। তার কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছি, সে অফিসে যাচ্ছে না। এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সে প্রতিদিন অফিসের জন্য বাড়ি থেকে বের হতেন। তাহলে তিনি অফিসের নাম করে কোথায় যেতে পারেন? পরের দিন ছুটি নেওয়ার কথা ভাবলাম। আমি যখন বাড়িতে এই কথাটা জানালাম তখন সবাই খুব খুশি, বিশেষ করে কাজের মেয়ে কলির চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠল। রাতে খাবার খেয়ে বাইরে হাঁটতে বের হলে দেখলাম কলি কারো সাথে ফোনে কথা বলছে আর কাউকে বলছে মেম সাহেব আজকে বাড়িতে আছেন। আজ আমার কপাল ভালো, নইলে তো তার ভাগের শাস্তি পেতে আমি হয়তো মরেই যেতাম। আমি যখন তার কাছে গেলাম সে হঠাৎ ঘাবড়ে গিয়ে ফোন কেটে দিল। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তার সাথে কথা বলছে, সে বলল কারো সাথে নয়, শুধু মাকে ফোন করেছিলাম সন্তানদের খবর নেওয়ার জন্য। এখন কলির প্রতি আমার সন্দেহ বেড়ে গেল। হয়তো সে কোনো ঘোট পাকাচ্ছে অথবা আমার কাছ থেকে বড় কিছু লুকাচ্ছে। এটা তো নয় যে সে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়েছে। ভাবলাম আজকে বাড়ি থেকে দেখবে এখানে কি এমন হয়, কিন্তু আমার চোখে কিছুই করল না। সবাই আরামে শুয়ে পড়ল। আমার ছুটির কথা শুনে আমার স্বামী খুব খুশি হয়ে বললেন, কতদিন হয়ে গেল আমরা একসাথে সময় কাটানোর সুযোগ পাইনি। আমিও বুঝতে চেষ্টা করলাম সে কি সত্যিই খুশি নাকি শুধু খুশির ভান করছে। তাই সন্দেহের চোখে তার দিকে তাকালাম যে এটা সম্ভব কিনা যে আমি বাড়ি ছাড়ার পরে তার এবং কাজের মেয়েটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা।
সেজন্য মেয়েটি আমাকে বলে যে আপনি বাড়িতে থাকুন, আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে। মেয়েটি স্কুলে পড়ে এবং ছেলেটি ছোট ছিল এবং সেই স্কুলে যেত বাড়িতে। আমরা এই কজন ছিলাম, তাই আমার ধারণা ছিল বাড়িতে শুধু একটা কাজের মেয়ে যথেষ্ট। তাই কলি ছাড়া আর কাউকে কাজে নেওয়ার জন্য ভাবিনি। আমি এক দুবার পরিবারের সদস্যদের অন্য কোনো কাজের মেয়ে নেওয়ার কথা বলেছিলাম। তখন সবাই কলির অনেক প্রশংসা করে বলতো যে ও একা থাকলেও আমাদের কোনো সমস্যা হয় না, তাহলে অন্য কাজের মেয়ে নেওয়ার কি দরকার। আমিও স্বস্তি পেলাম, কিন্তু গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করেছিলাম যে কলি আর আমার মেয়ে শান্তা একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে শুরু করেছে। শান্তা সারাক্ষণ কলির আশেপাশে থাকত। এটা দেখে আমার খুব অদ্ভুত লাগতো যে কেন কলিকে এত ভালোবাসতে শুরু করল। আমি এটাও দেখছিলাম যে শান্তা আকিবের কাছাকাছি যাওয়ার চেষ্টা করত, কলিকে কাছে পাওয়ার চেষ্টা করত, কিন্তু কলি তার কাছ থেকে পালিয়ে বেড়াতো। সেদিন আমি সারাদিন এবং সারারাত বাড়িতে থেকে দেখেছি, এমনকি হাসপাতালেও যায়নি এবং ক্লিনিকেও বসেনি। শান্তাকে কলির কাছে যাওয়ার চেষ্টা ছাড়া কিছুই অস্বাভাবিক মনে হয়নি। কিন্তু আমি এই বিষয়টিকে উপেক্ষা করেছি, কারণ আমি বাড়িতে থাকি না, শুধু কলি বাড়িতে থাকি, তাই সে হয়তো কলির সাথে মিলে মিশে থাকে। কিন্তু সে রকম কিছুই ছিল না। আমি এখন ভিতরে ভিতরে রেগে গেলাম যে কলির এই নাটক কবে শেষ হবে কে জানে। আমি আমার রুটিন অনুযায়ী পরের দিন আবার নাইট ডিউটি শুরু করলাম। দুদিন পরে আমি খুব ভোরে উঠলাম, কারণ সন্ধ্যায় আমার এক বান্ধবীর বিয়েতে যেতে হবে। তাই আমি তার জন্য একটি উপহার নেওয়ার কথা ভেবে বাজারে গেলাম। সেখানে আমাকে এক জায়গায় দাঁড়াতে হয়েছিল, কারণ সামনে দৃশ্যটি আমাকে অবাক করেছিল। কারণ আমার স্বামী হাসপাতালের ভিতরে যাচ্ছিল। কেন ওকে হাসপাতালে যেতে হবে? ও একেবারে ঠিক আছে, ওর কোনো সমস্যা নেই। আমিও তাকে অনুসরণ করে হাসপাতালে গেলাম। দেখলাম সে রুমের ভেতরে চলে গেল। আমি জানালায় উকি দিয়ে দেখলাম সে মহিলাকে টাকা দিচ্ছিল। তাকে আমি চিনতে পারিনি, কারণ তার পিঠ আমার দিকে ছিল। মহিলাকে টাকা দিয়ে আমার স্বামী দ্রুত বেরিয়ে গেল। এরপর মহিলাটি কাউকে ডাকল এবং কিছুক্ষণ পর যে মহিলাটি এল তাকে দেখে আমি চোখের পলক ফেলতে ভুলে গিয়েছি। সেই মহিলাটি আর কেউ নয়, আমার কাজের মেয়ে কলি। মহিলাটি কলিকে কিছু টাকা দিল। কলি তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আমার স্বামী প্রথমে এক অজানা মহিলাকে টাকা দিল, তারপর সেই অজানা মহিলাটি আমার স্বামীর দেওয়া টাকা থেকে কিছু টাকা কলিকে দিল। অবশেষে মহিলাটি যখন আমার দিকে মুখ ঘোরালো, আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি কিভাবে সেই মহিলাকে বলতে পারি এতদিন পার হওয়ার পরেও তার মুখটি আমার মনের মধ্যে আঁকা হয়েছিল। এই সেই একই মহিলা যে সেদিন আমার ছবি তুলে পালিয়ে গিয়েছিল। আমার স্বামীর সাথে এর কি সম্পর্ক? আমি ভাবলাম তাকে গিয়ে জিজ্ঞেস করব, কিন্তু এরপরে আর একজন লোক এসে সেই মহিলার সাথে হাত মিলিয়ে দুজন সেখান থেকে চলে গেল। এসব দেখে এখন আমি নিশ্চিত হলাম যে আমার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এবং এতে আমার স্বামীর সাথে আমার কাজের মেয়ে কলিও জড়িত। আমি সিদ্ধান্ত নিলাম যে আজ আমি দুজনকে হাতে নাতে ধরব। রাতে যখন আমি নাইট ডিউটিতে যাচ্ছিলাম তখন আমার স্বামীও বাসায় এসে আমাকে বলল, চলো আমিও তোমার সাথে যাব, কিছু জরুরি কাজে শহরের বাইরে যেতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম যে ও যদি বাড়ির বাইরে থাকে তাহলে কিভাবে ওদের হাতে নাতে ধরব। হাসপাতালে গিয়ে ভাবতে ভাবতে আমার মাথা ব্যথা শুরু হলো। মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হল। 5 জন ডাক্তার রাউন্ডে এসে আমার অবস্থা দেখে বললেন, আমার মনে হয় না তুমি রাতের ডিউটি করতে পারবে, তোমার বাড়িতে ফিরে যাওয়া উচিত। আমার এমন প্রচণ্ড মাথা ব্যথা ছিল যে আমারও মনে হয়েছিল যে আমি এখানে আর থাকতে পারবো না, নইলে আমার শরীর খারাপ হবে। আমি আমার জায়গায় অন্য একজন ডাক্তারকে ডিউটি দিয়ে এবং বাড়িতে না জানিয়ে চলে এলাম। রাতে হঠাৎ করে কখনো বাসায় ফিরিনি। দরজা বন্ধ ছিল। ভাবলাম ওদের ঘুম থেকে উঠানোর চেয়ে চাবি দিয়ে দরজা খুললেই ভালো হবে। ভিতরে ঢুকতেই বুঝলাম আমার স্বামী হয়তো এখনো বাড়ি ফেরেননি, কারণ তার গাড়ি ছিল না। আমি আমার রুমের দিকে যেতে শুরু করেছিলাম। এমন সময় হঠাৎ চিৎকারের আওয়াজ পেলাম। উপর থেকে শব্দ আসছে, দৌড়াতে লাগলাম। আমি যখন উপরে গেলাম তখনও আমার ছোট মেয়ের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছে। আমি এগিয়ে গিয়ে সাথে সাথে দরজা খুললাম। সামনের দৃশ্যটা দেখে আমার নিজেরই চিৎকার বেরিয়ে গেল, কারণ এটা সেই দৃশ্য যা আমার আত্মাকে নাড়া দিয়ে দেয়। আমি দেখলাম আমার মেয়ে বাজেভাবে কলিকে মারছে আর কলি গলা চিরে চিৎকার করছে। এগিয়ে গিয়ে ওকে সরিয়ে দিলাম। আমাকে দেখেও বিরক্ত হয়ে গেল আমার মেয়ে। এদিকে আমাকে দেখে কলি তাড়াতাড়ি আমার পিছনে লুকিয়ে বলল, এই জন্যই তো আপনাকে নাইট ডিউটি না করতে বললাম,
কারণ আপনি চলে যাবার পর আমার সাথে এটাই ঘটে, আপনার মেয়ে আমাকে প্রতি রাতে আমাকে মারধর করে। এবং এটা আজ থেকে নয়, অনেক দিন ধরে এমন। আর আপনার মেয়ের যন্ত্রণা আমার সহ্য করতে হচ্ছে। আপনি যখন রাতে ডিউটিতে চলে যান তখন আপনার মেয়ে আমাকে প্রতি রাতে গলা ধরে আমাকে মারতে শুরু করে। আমি কাজের মেয়ের কথা শুনে অনেক চিন্তায় পড়ে গেলাম। তাহলে আমার মেয়ের কি হয়েছে যে আমার স্বামী এবং তোমাকে মারধর করে? তারপর আমার মেয়েকে একজন মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেলাম। মানসিক ডাক্তার বলল, আপনার মেয়ের কিছু হয়নি। আপনার মেয়ে বাবা মায়ের ভালোবাসা পায়নি, আর তাই আপনার মেয়ের এমন অবস্থা। আপনি থাকেন রাতে ডিউটিতে আর আপনার স্বামী থাকে দিনে ডিউটিতে, আর তাই আপনার মেয়ে আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। সে একাকিত্ব হয়ে যায়, আর এই জন্যই আপনার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। এখন থেকে আপনারা ওকে সময় দিন, তাহলে সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার কোন ধরনের গল্প শুনতে ভালোবাসেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।